নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সুব্রত মজুমদারের লেখা গোয়েন্দা বিক্রমের কাহিনী মধ্যরাতের ঘাতক। সুব্রত মজুমদারের জন্ম বীরভূমে। তান্ত্রিক বগলা ভট্টাচার্যের কাহিনী গোয়েন্দা বিক্রমের কাহিনী তার সৃষ্টি। সুব্রত মজুমদারের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। গোয়েন্দা বিক্রমের চরিত্রে ইন্দ্রনীল কুমার, ইন্সপেক্টর পাকরাশির ভূমিকায় জয় ভট্টাচার্য, অঘোরবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, মাধবীর ভূমিকায় সুলক্ষণা গাঙ্গুলি, একার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, জেসমিনের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, কাজের মাসির ভূমিকায় ঋতজা ঘোষ, মনোজের ভূমিকায় সুদীপ্ত সরকার, গল্পপাঠ ও আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্ট ডিজাইন রোহন, ভিডিও এডিটিং জয়দীপ চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন সুব্রত মজুমদারের লেখা মধ্যরাতের ঘাতক। মাঘের মাঝামাঝি তারাপীঠের কাছেই তারকা নদীর ধারে একটা লজ। বিশাল একটা ঘেরা জায়গার মাঝে একটা তিনতলা বাড়ি, পাশে কিচেন, গোডাউন আর গাড়ি পার্কিং। মেন বিল্ডিং থেকে একটা মোরাম রাস্তা উঠোনের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়ে মিশেছে বড় রাস্তায়। মোরাম রাস্তা দুপাশে ফুলের কেয়ারি, তার পাশে সবজির বাগান আর বাউন্ডারি বরাবর কয়েক সারি ফলের গাছ। লজের জোনাঝড়ের কর্মচারী এসবের দেখাশোনা করে। লজের ম্যানেজার শশীকান্ত রায় বয়স্ক মানুষ, বেশি দৌড়দৌড়ি আর সহ্য হয় না তার। তিনি বসে বসে কাজকর্মে তদারক করেন আর আরাম কেদারাখানা নিয়ে রোদে বসে চোখ বন্ধ করে স্মৃতি রোমন্থন করেন। এই লকডাউনের সময়টা খুব কষ্টে কেটেছে তার। একে বেকার মানুষ, তার উপর বৌমার 5 মাস খাটতে খাটতে নাজেহাল হওয়া, এ কষ্ট বলে বোঝানোর নয়। কষ্ট সব মানুষেরই জীবনে আসে। এ কষ্টের চেয়েও বহুগুণ কষ্ট পেয়েছেন 5 বছর আগে। 90 দিন লকআপে থাকতে হয়েছে। তবে লজের মালিক ভালো মানুষ, তিনি শশীকান্তকে বিশ্বাস করেন, তাই আবার কাছে বহাল করেছেন। কাকু, আমাদের রুমের ওয়াশরুমে জল আসছে না, একটু দেখবেন? একটা মেয়েলি কণ্ঠের আওয়াজে ঘোর কাটল শশীকান্তর। উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ চলুন, দেখছি। মেয়েটির নাম কেকা। আজ সকালেই এসে উঠেছে ওরা। এদের দলের 5 জনই কলকাতার একটা নামকরা বেসরকারি কলেজের অধ্যাপিকা। দীর্ঘ লকডাউনের পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বেরিয়ে পড়েছে প্রমোদ ভ্রমণে। মোট 5টি মেয়ে, কেকা, মাধবী, চান্দ্রেয়ী, বিপাশা আর জেসমিন। এর মধ্যে মাধবী ছাড়া বাকিদের বয়স 28-এর মধ্যে। মাধবী রায় বয়স 42, কলেজের প্রিন্সিপাল ইনি। এই ট্যুর মূলত ওনারই উদ্যোগে। ফোন করে ইমেল করে জ্বালিয়ে জ্বালিয়ে এই 4 জনকে পেয়েছেন মোটে। আর মজার বিষয় হলো, এই 4 জনই কাবেরী ম্যামের ছাত্রী। আজ থেকে ঠিক 5 বছর আগে এই হোটেলে এসেই উঠেছিল ওরা। তবে সেদিন ওরা সংখ্যায় ছিল 7, আর চেক আউট করেছিল এই 5 জন। বাকি 2 জনকে তারাপীঠ মহাশ্মশানে রেখে যেতে হয়েছিল ওদের। এসব কথা আর মনে করতে চান না মাধবী। তবে হোটেলটা যেন আজও তাকে টানে, দুর্নিবার আকর্ষণ। একথা কাউকে বোঝানো যাবে না। আজ দীর্ঘ 5 বছর পর এই একই লজে ওঠাটাও যে সেই আকর্ষণ, তা কিভাবে বোঝাবেন অন্যদের? নিজের কথা না হয় বাদই দিলেন, কিন্তু বাকি মেয়েরা, বাকি স্টাফরা যেখানে বিভিন্ন অজুহাতে ট্যুরে আসতে চাইল না, সেখানে এরা সহজেই রাজি হয়ে গেল কেন? তাহলে এদেরকেও কি টানছে সেই আকর্ষণ? কে জানে, হতেও পারে।
দরজায় নক করার আওয়াজে সম্বিত ফিরল মাধবীর। দরজা খুলতেই ভেতরে এলো কেকা আর সঙ্গে ম্যানেজার বুড়ো। এই বুড়োটাকে দেখলে ইরিটেশন হয় মাধবীর। বুড়োটা বহু কিছু জানে, সেদিনও মুখ খোলেনি, আর খুলবে বলেও মনে হয় না। এরকম লোককে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। দাঁত কিরমির করে মাধবীর। আপনাদের বাথরুমের কলটা নাকি খারাপ, জল আসছে না, শঙ্কিত গলায় বললেন শশীকান্ত। মাধবী কোনো উত্তর দিলেন না। কেকা ইশারায় বাথরুমে যেতে বলল শশীকান্তকে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর কলের মুখে লেগে থাকা একটা প্লাস্টিকের টুকরো বের করে দিতেই জল বেরোতে লাগলো সবেগে। শশীকান্ত একটু জোর গলায় বললেন, কাজ হয়ে গেছে, আপনারা দুপুর এখানেই খাবেন তো? মাধবী বললেন, হ্যাঁ, তবে পুজো দিয়ে আসতে দেরি হতে পারে। মাথা নেড়ে চলে গেলেন শশীকান্ত। একটু বেলা হতেই স্নান করে বেরিয়ে পড়লেন পাঁচজন। সবার পরনেই লাল পাড় গরদের শাড়ি। টোটোর মুখোমুখি দুটো সিটের একটাতে কেকা, কাবেরী আর জেসমিন, অন্যটাতে চান্দ্রেই আর বিপাশা। গোটা গাড়িটাই রিজার্ভ। এমনকি পুজো দেওয়ার পর ফোন করলে ওই অটোতেই আসবে ফেরত নিয়ে যেতে। কিন্তু আটলা মোড়ের একটু আগেই ঘটল অঘটন। একটা বয়স্ক মতন লোক এসে দাঁড়ালো ওদের টোটোর সামনে। পরনে রঙিন ধুতি আর হলুদ পাঞ্জাবি, কপালে কালো তিলক। না, আকস্মিক নয়, ইচ্ছে করেই দাঁড়িয়েছে সে। দাবি একটাই, মন্দির পর্যন্ত নিয়ে যেতে হবে তাকে। জেসমিন বলল, না না, হবে না, আমাদের রিজার্ভ আছে। বুড়ো তো কোনো মতেই মানবে না। সে ড্রাইভারের পাশের সিটে জোর করে বসে পড়লেন। বসতে বসতে বললেন, আমি ছোট খোকা মা জননীরা, এই মায়েদের এত বড় গাড়িতে নিশ্চয়ই একটু জায়গা হবে আমার। রেগে গিয়ে বিপাশা বলল, এই এই বুড়ো, আমাদের দেখে মা বলে মনে হয় তোর? নিজের বউকে মা বল। বুড়ো পেছন দিকে তাকিয়ে আতেল হাসি এসে বললেন, বিয়ে হলে কি আর একা একা ঘুরি দিদিরা? সে স্বাদ তো আর এ জন্মে মিটল না আমার। তবে এখনো বয়স বেরোয়নি। এবার ছুটে গেলেন মাধবী। হাত ব্যাগ থেকে আয়নাটা বের করে নিজের চাকচিক্য পরীক্ষা করতে করতে বললেন, কি বললি? মুখ পোড়া দিদি, এই জন্য তোর বিয়ে হয়নি, আর হবেও না। হো হো করে হেসে উঠল সবাই। ড্রাইভারও মুচকে মুচকে হাসতে লাগলো। বুড়ো কিন্তু তবুও নির্বিকার, মুখে সেই হাসি। আর এই কথা কাটাকাটির মধ্যেই টোটো চলছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে মন্দিরের কাছে। ব্রিজ পেরোতেই ভাড়া দিয়ে নেমে গেল বুড়ো। মেয়েরাও নেমে গেল টোটো থেকে, মিশে গেল ভিড়ের মধ্যে। মন্দির থেকে পুজো দিয়ে বেরোতেই টোটোটাকে স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ড্রাইভারের পাশে বসে সেই বুড়ো। ড্রাইভার বলল, কিচ্ছু করার নেই দিদি, একে তাড়ানো শিবের অসাধ্য। এবার খি খি করে হেসে উঠলেন বুড়ো। বললেন, দেখো কাণ্ড, ড্রাইভার ভাইটিও দেখছি এ আপনাদের দিদি বলছে। আচ্ছা, এখানে কি করতে এসেছেন বলুন তো? বলল কেকা। মাধবী বললেন, কি করতে আবার? আমাদের মতো বেড়াতে আর মা তারার দর্শন করতে এসেছেন। বুড়ো মুখ গম্ভীর করে বলল, একটু ভুল হয়ে গেল ম্যাডাম, আমি এসেছি আমার নিজের কাজে। কি কাজ? জীবন সঙ্গিনী খুঁজতে। এখানেই থাকেন বাবা ঘটকানন্দ, এই দ্বারকার ধারেই। ওনাকে দিয়ে বিবাহ মুক্তি যোগ্য করালাম। বিয়ে আমার হবেই, দেখি কে আটকায়। সে কি মশাই, একেবারে বিবাহ মুক্তি? আইবুড়োর আবার বিবাহ মুক্তি? শুনে হাসতে লাগলো সবাই। বুড়ো নিজেও যোগ দিলেন সেই হাসিতে। জেসমিন ইশারায় তার মুখের কাছে কান আনতে বলল। পাঁচটা মাথা এক হলে জেসমিন বলল, বুড়োটা বেশ মজার, ও সঙ্গে থাকলে বেশ মজা হবে। সবাই একযোগে সম্মতি দিলে মাথা তুলল জেসমিন।
বুড়োর দিকে তাকিয়ে বেশ মিহি গলায় বলল, এই যে চিরকুমার বাবু, উঠেছেন কোথায়? সঙ্গে কে কে আছে? এই তো রাতে এসেই উঠেছিলাম বাবা ঘটকানন্দের আশ্রমে। অনেক রাত পর্যন্ত যজ্ঞ হয়েছে, সকাল হতেই এই আশ্রম থেকে বের করে দিল। আমরা যেখানে উঠেছি সেখানে চলুন। আপনার কোথায়? বললেন মাধবী, চোখে মুখে একটা অজানা লজ্জা। সংসারের নানান ঝামেলায় বিয়ে না করে ওঠা মাধবীর যেন মনে ধরেছে বুড়োকে। হোক না বুড়ো, মনের দিক থেকে সরস ও সরল। আর তাছাড়া মাধবী বা কি এমন কচি খুকি? বুড়ো বলল, রাতের বেলা আশ্রমে চোর ঢুকেছিল, লাগেজপত্র সব চুরি হয়ে গেছে। যেটুকু পয়সা আছে তাতে মাসির বাড়ি পর্যন্ত যেতে পারবো। কিন্তু একটু আগেই আমার এক গুণধর বন্ধু ফোন করেছিল, সে এখানেই আসছে। একটা লজে রুম বুকও হয়েছে, সেখানেই যেতে হবে এখন আমাকে। কোন লজ? সবুজের সন্ধানে, তবে সেটা যে এক্স্যাক্টলি কোথায় ঠিক জানি না। আরে বাস, আপনার বন্ধু তো আমাদের ওখানেই রুম বুক করেছে। বলল কেকা। বুড়ো মিথ্যে বলেনি। লজে পৌঁছতেই ম্যানেজার বললেন, আসুন আসুন আসুন, আপনার বন্ধু এই মাত্র ফোন করেছিলেন, আপনাদের রুম রেডি আছে, উনি তো কাল আসবেন। আজ্ঞে হ্যাঁ, এই তা আপনাদের এখানে টিকটিকি নেই তো? টিকটিকি তো সর্বত্রই বিরাজ করে, কিন্তু কেন বলুন তো? বিস্মিত হলেন ম্যানেজার। বুড়ো মাথা চুলকে বললেন, বলছিলাম এই টিকটিকি আমার জন্য খুব অপয়া মশায়, বিয়েটা আটকে দিচ্ছে। মুখ টিপে হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেলেন ম্যানেজার। মেয়েরাও কাছাকাছি দাঁড়িয়েছিল। একযোগে হেসে উঠল সবাই। বুড়োর ভাবান্তর নেই। রাতের বেলা খাওয়ার সময় বুড়োর সাথে যথেষ্টই হাসি ঠাট্টা করল সবাই, কিন্তু এত হাসি আনন্দের মাঝেও যেন স্বস্তি পাচ্ছিলেন না মাধবী। ম্যানেজারকে যতবার দেখছেন ততবারই মাথাটা বিগড়ে যাচ্ছে তার। আর এই ব্যাপারটা লক্ষ্য করেই বিচলিত হয়ে উঠল মনোজ। মনোজ এখানকার একজন কর্মচারী। ম্যাডামকে চিনেছে সে। শুধু ম্যাডাম কেন, ওনার সাথে আসা মেয়েরা সকলেই মনোজের চেনা। আজ থেকে 5 বছর আগের সেই ঘটনার কথা মনে পড়তেই হাঁটু দুটো কেঁপে ওঠে মনোজের। সেই নৃশংস হত্যাকাণ্ডের পর তাকেও যেতে হয়েছিল লকআপে। সব ভুলে যান ম্যাডাম, দোষী যেই হোক ভগবান আছেন, শাস্তি সে পাবেই। মাধবী ধীর গলায় বলেন, বলা খুব সহজ, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? ওই বুড়োর সঙ্গে আমারও একটা হিসাব আছে ম্যাডাম, ওর জন্যই আমি বিনা দোষে হাজতে কাটিয়েছি। পাপ করবে ও আর শাস্তি পাবো আমি? ফুঁসে উঠল মনোজ। ও প্রসঙ্গে আর কিছু বললেন না মাধবী, শুধু বললেন, পোস্তটা একটু দাও তো। ছোট্ট একটা স্টিলের হাতাতে করে মাধবীর পাতে 1 হাতা পোস্ত দিয়ে চলে গেল মনোজ। খাওয়ায় মন দিলেন মাধবী, যদিও খেতে ভালো লাগছে না আর। মনের সঙ্গে পেটের একটা সম্বন্ধ আছে। মন খারাপ থাকলে খিদে তৃষ্ণা উড়ে যায়। দমাদম দরজা পেটানোর আওয়াজে ঘুম ভেঙে গেল মাধবীর। চান্দ্রেই এখনো অঘরে ঘুমোচ্ছে। পাশের ঘরে কিকা, জেসমিন আর বিপাশা। চান্দ্রিকে না জাগিয়েই ঘুম জড়ানো চোখে দরজার দিকে ছুটে গেলেন মাধবী। এই কনকনে শীতে এত সকালে ওঠা যায়? কে বাপু বেয়াক্কেলে? নিজের মনেই আওড়াতে থাকেন। দরজা খুলতেই দেখেন বাইরে মনোজ, বেশ ভীত সন্ত্রস্ত, থর থর করে কাঁপছে। কথাও বের হচ্ছে না। অনেক কষ্টে বলল, খুন? খুন? কার? ম্যানেজার বুড়োর? হ্যাঁ। মাথা নাড়িয়ে বলল মনোজ। এরপর আর কোনো কথা না বাড়িয়ে মনোজের সঙ্গে চললেন মাধবী। ম্যানেজারের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো তারা। দরজার সামনে চিত হয়ে পড়ে আছেন ম্যানেজার শশীকান্ত। বুকে বিঁধে রয়েছে একটা কিচেন নাইফ। রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। চিৎকার করে উঠলেন মাধবী।
মাধবী চিৎকারে বাকিদের ঘুম ভেঙে গেছে। তারা তড়িঘড়ি এসে হাজির, চিৎকার অনুসরণ করেই। কেকাই ফোন করলো পুলিশে। হ্যালো, বড়বাবু বলছেন? এখানে একটা খুন হয়ে গেছে, সবুজের সন্ধানে। না, আমরা কেউ হাত দিইনি। পুলিশ এলো, ছবি টবি তুলে লাশ পাঠিয়ে দেওয়া হলো মর্গে। ক্রাইম সিন ঘিরে দেওয়া হলো। ইন্সপেক্টর পাকরাশি ডায়েরি নিয়ে বসলেন এজাহার লিখতে। মাধবী বা তার সঙ্গীদের জেরা করে তেমন কিছু পাওয়া গেল না। লজের কর্মচারীদেরও কোনো মোটিভ নেই। ইন্সপেক্টর হাঁকলেন। আপনাদের ছাড়া আর কেউ আছেন? হ্যাঁ, আর একটা বুড়ো চেক ইন করেছে কাল, বললেন মাধবী। কই সেই বুড়ো? বুড়ো এলো না। ইন্সপেক্টর উঠে গেলেন। বুড়োটা এখনো ওঠেনি ঘুম থেকে। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে বেরিয়ে এলো সেই বৃদ্ধ, চোখে ঘুমের রেশ। ইন্সপেক্টরের চোখ গেল বুড়োর চামার দিকে। পাঞ্জাবির ওপর রক্তের ছোপ, হলুদের ওপর কালচে লাল ছোপ বেশ বোঝা যাচ্ছে। বাইরে আসুন, গম্ভীর স্বরে বললেন ইন্সপেক্টর। এরপর গাড়িতে চাপিয়ে সোজা নিয়ে চললেন থানায়। পথে বুড়োর হাজার প্রশ্ন, অনুরোধ, উপরোধ কিছুতেই কান দিলেন না ইন্সপেক্টর। থানায় এনে মুখোমুখি বসিয়ে জেরা শুরু হলো। আপনার নাম? শ্রীযুক্ত অঘোরনাথ বন্দ্যোপাধ্যায়। বাড়ি? সল্ট লেকে, বৈশাখীর কাছে। ম্যানেজার শশীকান্ত বাবুকে মারলেন কেন? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। বিয়ে হচ্ছে না বলে সবাই খোঁটা দিচ্ছিল, তাই এসেছিলাম বাবা ঘটকানন্দের আশ্রমে। সেখান থেকে ওই যজ্ঞ করে বেরোতেই বিক্রমের ফোন আসে, ও আসছে। লজের রুমটাও বিক্রমই অনলাইনে বুক করেছে। বিক্রম মানে ওই বিক্রমাদিত্য মুখোপাধ্যায়? কবে আসছে? হ্যাঁ, আজই আসছে। ঠিক আছে, বিক্রম আসুক। ও যখন আপনার চেনা তখন অ্যারেস্ট করছিল, তবে এখানেই থাকুন, ও এসে নিয়ে যাবে। কিছুটা স্বস্তি পেলেও অঘোরবাবু এটা ভালো করেই বুঝলেন যে বাঁচার আশা খুবই কম। একটা জটিল জালে জড়িয়ে গিয়েছেন তিনি। এখন বিক্রমই একমাত্র ভরসা। বেলা 1টা নাগাদ বিক্রম এলো। পরনে নীল রঙের সোয়েটার আর ওই রঙেরই একটা মাফলার। এসে জড়িয়ে ধরল ইন্সপেক্টর পাকরাশিকে। ইন্সপেক্টর পাকরাশিও মহানন্দে জড়িয়ে ধরলেন বিক্রমকে। ইন্সপেক্টর বললেন, কতদিন পর দেখা হলো বলতো? দীর্ঘ 4 বছর। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোকে পাইনি। তোর সাসপেনশনের খবরটা পেয়ে ছুটে গেছিলাম, কিন্তু তুই ততদিনে ঘরটা ছেড়ে দিয়েছিস। সে যাই হোক, তুই যে একজন সফল গোয়েন্দা সে খবর কিন্তু আমি রাখি। ওই সায়ক ভট্টাচার্য বলে যে একজন লেখক আছে না, ওর লেখাতেই তোর সব কেসগুলো আমি পড়েছি। তা তো না হয় হলো রে ভাই, কিন্তু এই অঘোরবাবুর কি হবে? অঘোরবাবুকে তুই নিয়ে যা। ফার্স্ট ইনভেস্টিগেটিং রিপোর্টে ওনার উল্লেখ আমি করব না, তবে বিনিময়ে এই কেসটা সলভ করতে হবে তোকে। ওকে, ডান। অঘোরবাবুকে নিয়ে বিক্রম চললেন লজে। টোটোয় নিশ্চুপ হয়ে বসে আছেন অঘোরবাবু। তাকে চুপ করে থাকতে দেখে বিক্রম বলল, কি এত চিন্তা করছেন অঘোরবাবু? কি আর চিন্তা করব ভাই, চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ফাঁসির দড়ি ঝুলছে। এই বুড়ো হই না মরতে হয় শেষ পর্যন্ত। আর বলতে পারলেন না অঘোরবাবু। তার চোখ ঝাপসা হয়ে এলো, কণ্ঠ অবরুদ্ধ। বিক্রম হো হো করে হেসে উঠল, বলল, বলিহারি মশাই, যেখানে যান সেখানে গিয়ে একটা করে সমস্যা তৈরি করেন। আমাদের সঙ্গে ঝগড়া করে সেই যে গেলেন, আর তো ফিরলেন না। যাই হোক, যার সঙ্গে ঝগড়া সেই সায়কও পালিয়েছে। এখন নাকি প্রফেসর লোমর্শকের 5 মাস কাটছে। ওকে আমার সরি বলো। বিয়ে হয়নি সেটা কি আমার দোষ? বিয়ের ফুল ফোটেনি তাই হয়নি। সায়ক আমাকে আই বুড়ো ধেরে টেরে অনেক কিছু বলেছে। সে না হয় থাক, এখন আপনি বলুন তো কাল রাতে ঠিক কি কি হয়েছিল? তুমিও আমাকে সন্দেহ করছো? আমি আমি খুনি? কেন কেন ছাড়িয়ে আনলে আমাকে শুধু শুধু? ভট্টাচার্য মশাই কেঁদে ফেললেন। ভট্টাচার্য মশাইকে 2 হাতে জড়িয়ে ধরে বিক্রম বলল, আর যাই হোক, খুন করা যে আপনার দ্বারা সম্ভব নয় তা আমি জানি,
কিন্তু গোটা ঘটনাটা না জানলে তো আমার পক্ষে অপরাধীকে খুঁজে বের করা সম্ভব না। কলকাতা থেকে আশা থেকে অ্যারেস্ট হওয়া পর্যন্ত সব কথা খুলে বললেন অঘোরবাবু। সব শুনে বিক্রম বলল, তাহলে আপনি জানেনই না যে আপনার জামাতে রক্তের ছিটে এলো কোথা থেকে? না। আচ্ছা, কাউকে সন্দেহ হয় আপনার? কিছুটা ভেবে নিয়ে অঘোরবাবু বললেন, একটা কাজের মেয়ে খাওয়া দাওয়ার পর আমার ঘরে এসেছিল জল নিয়ে। জলের জগটা দিয়ে বলল রাতের বেলা হুটহাট করে না বেরোতে। ওর কথার মানে বুঝলাম না, আমি মাথা নেড়ে দরজা বন্ধ করে দিলাম। ঠিক আছে, চলুন অকস্থল ঘুরে দেখা যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে। লজে এসেই প্রথমে যাওয়া গেল ক্রাইম সিনে। সেখানটা ঘেরা আছে, 2 জন কনস্টেবল পাহারায়। বিক্রমের তদন্ত শেষ হলেই ওরা চলে যাবে। গোটা ঘরটা খুঁটিয়ে দেখল বিক্রম। তে পায়ের ওপর জলের জাগটা পাওয়া গেল, 1 ফোঁটাও জল নেই। মনে মনে হাসল সে। এভিডেন্স গায়েবের চেষ্টা হয়েছে। জাগটাকে একটা এভিডেন্স ব্যাগে ভরে বাইরে এলো। বাইরে সবাই জমায়েত হয়েছে। ওদের উদ্দেশ্য করে বিক্রম বলল, শশীকান্তবাবুর হত্যার তদন্তভার আমাকে দেয়া হয়েছে। যতক্ষণ না এই কেসের কোনো সমাধান আমি করতে পারি, ততক্ষণ আপনারা এই লজ ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি থানায় বলে রেখেছি, বাইরে পুলিশ পাহারারও ব্যবস্থা করা হয়েছে। এখন আপনাদের এক এক করে ডাকবো, আশা করি আপনারা আমাকে সহযোগিতাই করবেন। অফিস ঘরটাতে বসলো বিক্রম। প্রথম ডাক পড়ল কাজের মেয়ে বিজয়ার। আপনার নাম? বিজয়া লেট। শশীকান্তবাবুর খুন হওয়ার দিন আপনি লজেই ছিলেন? অন্যান্য দিনও কি এখানেই থাকেন? বিজয়া মাথা চুলকে বলল, অন্যদিন থাকি না বাবু, তবে কাল রাতে ছিলাম। ম্যানেজার বাবু থাকতে বলেছিলেন। বলে মাথা নিচু করল বিজয়া। হাসি দমন করে বিক্রম বলল, ওই বুড়ো বাবুর ঘরে জল পৌঁছে দিতেও কি তোমায় ম্যানেজার বাবুই বলেছিলেন? না, আমি নিজে থেকেই গেছিলাম, বুড়ো মানুষ তো তাই। জগের জলটা কোথায় ফেলেছ? একটু সুর চড়িয়ে জিজ্ঞাসা করলো বিক্রম। বিজয়া কেঁদে উঠল। আমি কিছু করিনি বাবু। ঠিক আছে, তুমি আসতে পারো। আর হ্যাঁ, দিদিমণিদের একজনকে পাঠিয়ে দিও। মাথা নেড়ে বেরিয়ে গেল বিজয়া। তার চোখের কোণায় আর জলের রেখা নেই, যেন স্বস্তি পেল সে। একটু পরেই দরজা খুলে ভেতরে ঢুকলেন মাধবী। তাকে বসতে বললেন বিক্রম। আপনি মাধবী রায়, অলিভার কলেজ ফর উইমেন্সের প্রিন্সিপাল? হ্যাঁ। পুলিশ রিপোর্ট যা দেখছি তাতে বছর 5 আগে আপনি, আপনার এক কলিগ আর 5 জন ছাত্রী এই লজেই উঠেছিলেন। সেবারও 2টো খুন হয়েছিল, কি ঠিক বলছি তো? হ্যাঁ। তা রাতে খাওয়া দাওয়ার পর কি করছিলেন? শরীর ক্লান্ত ছিল আমার, ঘুমিয়ে পড়েছিলাম। আপনার কাউকে সন্দেহ হয়? চিন্তায় পড়ে গেলেন মাধবী। কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আমার সঙ্গে আসা মেয়েদের যথেষ্টই মোটিভ আছে। তাছাড়া মনোজ ওই বুড়ো ম্যানেজারের উপর ক্ষেপে আছে। তবে আপনার বন্ধু যে খুনি নন, তা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। ঠিক আছে, আপনি আপাতত যান, পরের জনকে পাঠিয়ে দিন। এরপর এলো কেকা। বেশ স্মার্ট ও প্রগলভ। ওর দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল বিক্রম। বলল, আপনার নাম? কেকা বোস। আমি কেমিস্ট্রির অধ্যাপিকা। শশীকান্তবাবুর হত্যার পিছনে তো আপনার যথেষ্ট মোটিভ আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? মোটিভ বলতে ঠিক কি বোঝাতে চাইছেন তা আমি জানি না, তবে কালকের ঘটনার বিন্দু বিসর্গও আমি জানি না। আর একজন বাপের বয়সী বৃদ্ধকে মারার মতো পাপের কথা আমি ভাবতেও পারি না। আচ্ছা, আপনি আসতে পারেন। চান্দ্রেই, বিপাশা, জেসমিনের বক্তব্য মোটামুটি একই রকম। ওদের পর এলো মনোজ। 4 জন কাজের লোকের মধ্যে মনোজই হেড। ও বলল, খামোকা আমি কেন মারতে যাবো স্যার? আপনাদের ওই বুড়োটারই কাজ এটা। আপনার বন্ধু না কি হয় যেন? 5 বছর আগে এই হোটেলে যখন জোড়া খুন হয়, তখন তো তুমি এখানেই কাজ করতে। হ্যাঁ স্যার, সেই খুনগুলো যে কে করলো স্যার, অনেক দিন হাজতে ছিলাম। হ্যাঁ, এবারেও সেই রকমই চোখ দেখতে পাচ্ছি। দিদিমণিদের একজন বলেছিলেন যে তুমি নাকি খাওয়ার সময় মাধবী দিদিমণির সঙ্গে চাপা গলায় কিছু আলোচনা করছিলে। কি আলোচনা জানতে পারি? তেমন কিছু নয় স্যার, ওই দিদিমণি ম্যানেজার বাবুকে দেখে ভয়ঙ্কর রেগে যাচ্ছিলেন।
আমি ওনাকে শান্ত করার চেষ্টা করছিলাম। কাকে সন্দেহ হয়? ওই দিদিমণিদের সবাইকে স্যার। আমার নিশ্চিত ধারণা আগের খুনগুলো ওদেরই কাজ। আর একটা কথা স্যার, ওই মাধবী দিদিমণি সিগারেট খান, হাতে বানানো সিগারেট। তুমি এখন আসতে পারো মনোজ, তবে তোমাকে কি জিজ্ঞাসা করলাম আর তুমি কি বললে তা যেন বাইরে বলো না, এতে তোমারই বিপদ বাড়বে। সবার এজাহার নিতে নিতে সন্ধ্যা হয়ে এলো। বিক্রম বলল, আপাতত এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আমার। আমাকে না বলে কেউ বাইরে যাবেন না, আর তার চেষ্টা করলেও সফল হবেন না, কারণ ইতিমধ্যেই দরজার সামনে পুলিশের পাহারা বসে গেছে। অঘরবাবু আসুন। রাতের বেলা খাওয়ার জায়গায় জড়ো হলো সবাই। সবারই মুখে একটা চাপা আতঙ্কের ছাপ। অত হাসি খুশি অঘরবাবু তিনিও চুপ করে বসে আছেন। তবে মেয়েরা নিজেদের আতঙ্ক কাটিয়ে উঠতে তাদের একটা প্রিয় খেলায় মন দিয়েছে, গল্প। নিজেদের মধ্যে জুড়েছে গল্প। টপিক একটাই, ওই হ্যান্ডসাম গোয়েন্দা। লোকটার মধ্যে একটা চার্ম আছে, বললেন মাধবী। জেসমিন ক্ষুণ্ণ হয়ে বলল, কাকে লোক বলছেন ম্যাম? ইয়াং ম্যান বলুন। ডিমের কারি দিয়ে ভাত মাখতে মাখতে কেকা বলল, বিয়েটা আর পেন্ডিং রাখলে চলবে না। এই হতচ্ছাড়া কেসটা থেকে মুক্তি পাই, তারপরেই বাবাকে বলবো। মানে ওই স্মার্ট হ্যান্ডসাম ডিটেকটিভ তোকে পাত্তা দেবে? ঈর্ষান্বিত হলো জেসমিন। পাশের টেবিলে খাচ্ছিল চাঁদরেই। সে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ব্যাপারটা লক্ষ্য করতেই ছুটে এলো বিক্রম। এসে ধরল চাঁদরেইকে, পাঁজা কোলা করে নিয়ে এসে শুইয়ে দিল কিচেনের একাধারে থাকা কাঠের তক্তাপোষের ওপর। কি হয়েছে আপনার? বিক্রম দেখল চাঁদরেইর ঘাড়ে একটা রক্তের বিন্দু। পয়জন ডার্ট। পকেট থেকে মোবাইল বের করে অ্যাম্বুলেন্স ডাকে সে। মিনিট 10 ভেতরেই অ্যাম্বুলেন্স এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। আরেকটা মার্ডার। ফোন পেয়ে তড়িঘড়ি ইন্সপেক্টর পাকরাশিও এসেছেন। তিনি লাশের ঘাড়ের কাছে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আতঙ্কে ভরে উঠল চারদিক। বাকি মেয়েরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। লাশ পাঠানো হলো মর্গে। এদিকে বিক্রম যেন হন্যে হয়ে কি খুঁজে চলেছে। তার মনের মধ্যে শান্তি নেই। কিছু একটা নেই এই ক্রাইম সিনে। ইতিমধ্যে আর একটা বিপদ হয়েছে। বিক্রমের মুখোমুখি বসে খাবার খাচ্ছিলেন অঘরবাবু। সব দেখে শুনে তার প্রেশার ফল করেছে। ইন্সপেক্টর ফাকরাশি অঘরবাবুকে নিয়ে গেছেন রামপুরহাট মেডিকেল কলেজে। শেষ খবর পাওয়া পর্যন্ত অঘরবাবুর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে লজে এলেন ইন্সপেক্টর। অফিস ঘরে মুখোমুখি বিক্রম আর ইন্সপেক্টর। প্রহ্লাদ চা আর বাটার টোস্ট দিয়ে গেল। কাল সন্ধ্যা থেকেই মনোজের শরীর খারাপ। সে নিজের ঘরে শুয়ে আছে। বিক্রম ডাক্তার ডাকতে চেয়েছিল, কিন্তু মনোজ বলেছে ওষুধে তার দরকার নেই, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তোমার কথাই ঠিক বিক্রম, পয়জন ডার্ট দিয়ে হত্যা করা হয়েছে বললেন ইন্সপেক্টর। বিক্রম বলল, সেটা তো হলো পাকড়াশি, কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো কাজটা করলো কে? অগরবাবু তো আমার কাছাকাছি ছিলেন, আর তার যা পজিশন তাতে আমার চোখে দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। মনোজ নিজের ঘরে শুয়েছিল, শরীর খারাপ। কাজের মাসে ছিল রান্নাঘরে। বাকি রইল মেয়েরা, প্রহ্লাদ, সন্তোষ আর রিজু। তাহলে নেক্সট স্টেপ? ক্লু যে আমি একেবারেই কিছু পাইনি তা নয়, তবে তদন্ত শেষ না হওয়া অব্দি কিছুই বলা যাবে না। এই কেসটা প্রায় সলভ করেই এনেছিলাম, বাদ সাধল ওই পয়জন ডার্ট। ওটাই আবার নতুন করে ভাবাচ্ছে। ওই পয়জন ডার্টটা পেলে? না, খুব সম্ভবত খুনির অ্যাসিস্ট্যান্ট ওটাকে গায়েব করে দিয়েছে। তার মানে খুনি একা নয়? ইয়েস মাই ডিয়ার ইন্সপেক্টর, একজনকে আমি ইচ্ছা করলেই ধরতে পারি, কিন্তু তাহলে ওর পার্টনার ফসকে যাবে। ওকে, তাহলে আরও কয়েকটা খুন হোক। এটা অবশ্য গ্যারেন্টি দিয়ে বলা যায় না। এমনও হতে পারে আজ রাতে আমার পালা। মুখটা শুকিয়ে গেল ইন্সপেক্টরের। কথা করাতে বিক্রম বলল, আচ্ছা পাকরাশি,
আজকাল কি এদিকটাতে চোর ছেঁচড়ার খুব উৎপাত হচ্ছে? না মানে তোমার এই গাড়িটাকে দেখলাম এদিকে চোরকি পাক খাচ্ছে ঘন ঘন, তাই বললাম আর কি। বিক্রমের কথার উত্তর দিলেন না ইন্সপেক্টর। টুপিটা মাথায় দিয়েই গট গট করে বেরিয়ে গেলেন। বাকি টোস্টগুলোতে মন দিল বিক্রম। ইন্সপেক্টর বেরিয়ে যেতেই মনোজের ঘরে গেল বিক্রম। মনোজ শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। কানে বিভোর থাকায় বিক্রমের উপস্থিতি টের পায়নি সে। মনোজের কপালে হাত রেখে বিক্রম বলল, শরীর কেমন এখন? জ্বর তো নেই দেখছি। তাড়াতাড়ি কান থেকে হেডফোন খুলে মনোজ বলল, ওষুধ খেতেই নেমে গেছে। বাঁকা হাসি হেসে বিক্রম বলল, তবু ভালো। আগের বার যখন এসেছিলাম তখন তো পেট খারাপের কথা বলেছিলে, জ্বরের কথা তো বলনি। অপ্রস্তুত হয় মনোজ। কি বলবে ঠিক করতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। আর এই সুযোগে ওর ঘরের তাক থেকে কি একটা তুলে নিয়ে পকেটে চালান করে বিক্রম। তারপর দরজার দিকে যেতে যেতে বলে, কাজে যোগ দাও, মন ভালো থাকবে। মনোজের ঘর থেকে বেরিয়েই বিক্রম চলল রাস্তার দিকে। অঘোরবাবুকে দেখে আসতে হবে। সম্ভব হলে ওনার ছুটি করিয়ে নিয়ে আসবে সে। আশা করা যায় কালকের মধ্যেই সলভ হয়ে যাবে কেসটা। তারপর অঘোরবাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে। বেড়াতে এসে বেড়ানোটাই অপশনাল করে দিলে কি করে হয়? রামপুরহাট মেডিকেল কলেজের একটা বেডে শুয়ে আছেন অঘোরবাবু। নার্স ও ডাক্তাররা ওনাকে নিয়ে নাকাল হয়ে গেছেন। বিক্রম যেতেই একজন জুনিয়র ডাক্তার এগিয়ে এসে বলল, এই যে অঘনাথ বন্দ্যোপাধ্যায় কি আপনার লোক? হ্যাঁ, কেন বলুন তো? এদিকে আসুন, কথা আছে। বিক্রম এগিয়ে গেল ডাক্তারদের বসার জায়গায়। একটা চেয়ার টেনে বসল। সামনের চেয়ারে বসে থাকা ডাক্তারটি বললেন, উনি খুব চালিয়েছেন আমাদের। ডাক্তারবাবুদের পর্যন্ত বিরক্ত করেছেন উনি। ডক্টর মুখার্জিকে তো এমন একটা বানান ধরলেন যে ডাক্তারবাবু এদিকে আসাই বন্ধ করে দিয়েছেন। বিক্রম হেসে বলল, আচ্ছা, অঘোরবাবুর হয়েছেটা কি? বিরক্ত কণ্ঠে জুনিয়র ডাক্তারটি বললেন, আরে কিচ্ছু না, প্রচণ্ড শক পেয়ে নার্ভ ফেল করেছিল, এখন ঠিকই আছেন। অঘোরবাবুকে ছুটি করাতে বিশেষ একটা বেগ পেতে হলো না। ডক্টর মুখার্জি আগে থেকেই ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিয়ে গেছেন। নার্সটি কেবল সময় ও তারিখ বসিয়ে দিল। পথে অঘোরবাবু বললেন, এবার আমার পালা। আমার যত টাকা পয়সা আছে সব তোমার নামে নমিনি করে রেখেছি। আমি মরে গেলে ওগুলো দিয়ে তুমি একটা ট্রাস্ট তৈরি করবে। অসহায় কত অবলা প্রাণী খেতে পায় না, থাকার জায়গা নেই, ওদের সেবার কাজে লাগাবে আমার টাকা। আমার তো কেউ নেই, ওদের মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। দু চোখ জলে ভরে উঠল অঘোরবাবুর। অঘোরবাবুর কাঁধে হাত রাখল বিক্রম, বলল, সে অবশ্যই হবে অঘোরবাবু, কিন্তু তার জন্য আপনাকে মরতে হবে না। একটা ভালো কাজের জন্য অর্থর চেয়ে যেটা বেশি দরকার সেটা হলো মন। সে আপনার আছে। তবে এই দুদিন আমাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। যে কোনো সময় মৃত্যু নেমে আসতে পারে অগোচরে। আমার কথাটাই বললো তাহলে? এত সহজেই ভয় পেয়ে গেলে হবে অঘোরবাবু? আপনি আর আমি কত কত কঠিন রহস্যের সমাধান করেছি বলুন তো। নিজের ওপর বিশ্বাসটা রাখুন, আর আমার ওপর একটু বিশ্বাস রাখুন। রাতের বেলা খাওয়া দাওয়ার পর ল্যাপটপটা নিয়ে বসল বিক্রম। ছবিগুলোর চুলচেরা বিশ্লেষণ করতে লাগলো। সাথে সাথে চলল উপস্থিত সন্দেহভাজনদের বায়োডাটা আর পাস্ট হিস্ট্রি ঘেঁটে দেখা। বহু কষ্টে এগুলো জোগাড় করেছে সে। এগুলোর ভেতরেই লুকিয়ে আছে খুনির পরিচয়। রাত 1:30 নাগাদ ল্যাপটপটা শাটডাউন করে অঘোরবাবুর পাশেই শুয়ে পড়ল বিক্রম। চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছে। পাশে শুয়েই নাক ডাকছেন অঘোরবাবু। বেচারা মিথ্যা কেসে ফেঁসে গিয়ে খুবই কষ্ট পাচ্ছেন। অঘোরবাবুর দিকে তাকিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল ওর। রাত তখন 2:30-এর মতো। একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল বিক্রমের। বিছানা থেকে না উঠে চোখ খুলে শব্দের উৎপত্তি সম্বন্ধে আন্দাজ করতে লাগলো, কারণ উঠে পড়লেই শব্দ বন্ধ হয়ে যেতে পারে। বিক্রমের আন্দাজই ঠিক। জানলার নিচের পাল্লার কাঁচ খুলে ফেলা হয়েছে। সেখানে একটা মুখ,
অন্ধকারে ঠিকমতো বোঝা না গেলেও আন্দাজ করা যায়। হঠাৎই ছায়ামূর্তিটা একটা হাত মুখের কাছে আনলো। সিগারেটের মতন কিছু একটা ফোরে ফুঁ দিতেই রেকটা এগিয়ে ধরল বিক্রম, আর সঙ্গে সঙ্গেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। বিছানা থেকে উঠে আলো জ্বালতেই বিক্রম দেখল রেগের গায়ে লেগে আছে একটা ডার্ট, পয়জন ডার্ট। রুমাল দিয়ে চেপে ধরে ডার্টটা খুলে আনলো বিক্রম, মুখে তার ছুত্ত জয়ের হাসি। ইতিমধ্যেই ঘুম ভেঙে উঠে বসেছেন অঘোরবাবু। ওনাকে লক্ষ্য করে বিক্রম বলল, হুকুমের গোলামকে পেয়ে গেছি অঘোরবাবু। বাদশাহ আমার নজরে আছে, আশা করি বিবির মুখোশও খুলে দিতে পারবো। কিছু না বুঝেই হেসে ফেললেন অঘোরবাবু। বিক্রম যখন জালটা গুটিয়ে এনেছে তখন নিশ্চিন্ত হওয়াই যায়। পরের দিন সকালে সবাইকে এক জায়গায় জড়ো করল বিক্রম। আজ যবনিকা টানা হবে। বেলা 10টার সময় হাজির হলো সবাই। লজের বাগানে চেয়ার পাতা হয়েছে, সামনে টেবিল, টেবিলের ওপর জলের গ্লাস, জাগ ইত্যাদি প্রয়োজনীয় কিছু জিনিস। টেবিলে একপাশে বিক্রম, ইন্সপেক্টর পাকরাশি আর রিটায়ার্ড জেলা জজ পরিমল ব্যানার্জি। পরিমলবাবু বিক্রমে পরিচিত, বিক্রমের অনুরোধে এসছেন। টেবিলের অপরদিকে বিক্রমের মুখোমুখি হয়ে সন্দেহভাজনরা। পরিমলবাবুই শুরু করলেন। আপনারা অবগত আছেন যে এই লজের মধ্যে দুজন রহস্যজনকভাবে খুন হয়েছেন, আর এই খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরিচিত স্বনামধন্য গোয়েন্দা শ্রী বিক্রমাদিত্য মুখোপাধ্যায়ের ওপর। উনি সেই দুরূহ কাজ প্রায় সমাধান করে এনেছেন। আজ উনি আততায়ীর মুখের উপর হতে মুখোশ খুলে দেবেন। মুখোশ খুলে দেবেন কথাটা শোনা মাত্রই সন্দেহভাজনদের মধ্যে বিচলিত ভাব দেখা গেল। তারা একে অপরের দিকে সন্দেহে দৃষ্টিতে দেখতে লাগলো। ফিসফাস আলোচনাও শুরু করে দিল অনেকে। পরিমলবাবু বলে চললেন, আমাকে এখানে ডাকা হয়েছে গোটা ঘটনার সাক্ষী থাকার জন্য, যাতে সমস্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী হিসেবে পরবর্তী আইনি পদক্ষেপে সহায়তা করতে পারি। এখানকার সমস্ত ঘটনার ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, পরবর্তীতে এই ভিডিওগ্রাফি সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। আমি বিক্রমকে অনুরোধ করছি তার কাজ শুরু করতে। বিক্রম উঠে দাঁড়ালো, শুরু করলো তার তদন্তের বিশ্লেষণ। আজ আমরা সমবেত হয়েছি স্বর্গীয় শশীকান্ত রায় ও চান্দ্রেই সামন্তর হত্যা রহস্য উন্মোচনে। আপনারা সবাই জানেন যে শশীকান্তবাবুর হত্যার পরের দিনই এই অঘোরনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, কারণ অঘোরবাবুর জামাতে শশীকান্তবাবুর রক্তের ছিটে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্টেও এটাই প্রতিষ্ঠিত হয়েছে। অঘোরবাবুর মুখে অসহায়তা ফুটে উঠল। কারোর দিকে তাকানোর মতন মনের জোর তার নেই। কয়েকশো উন্মত্ত লোক বুকের মধ্যে মাদল বাজাচ্ছে এক নাগারে। এর মধ্যেই বলে চলেছে বিক্রম, অঘোরবাবুর পরেই যার ওপর গিয়ে সন্দেহের তীর পড়ে তিনি হলেন অলিভার কলেজ ফর উইমেন্সের প্রিন্সিপাল মিস মাধবী রায়। ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ইনি। আগের বছর 5 ছাত্রী ও এক কলিগ মিলে এই লজেই উঠেছিলেন। খুবই দুঃখজনকভাবে ওনার এক কলিগ এবং এক ছাত্রী খুন হয় এখানেই। সন্দেহের বশে শশীকান্তবাবু সমেত অনেককে গ্রেপ্তার করা হয়, কিন্তু তথ্য প্রমাণ ও মোটিভের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়। সেই হতেই শশীকান্তবাবুর উপর রাগ মিস রায়ের। অন্তত তিনি সেরকমই জাহির করেছেন। কি বলতে চাইছেন আপনি? আমার কলিগ, আমার ছাত্রীদের জন্য আমার শোক লোক দেখানো? আসলে মানুষের ইমোশনগুলো বোঝার ক্ষমতাই নেই আপনার। গর্জে উঠলেন মাধবী। বিক্রম হাসি মুখে বলল, সবার সব ক্ষমতা থাকে না, যেমন এলএসডি হজম করার ক্ষমতাও সবার হয় না। যে এলএসডি জলের সাথে সামান্য পরিমাণে মিশিয়ে দিয়ে রাতের সব ঘটনা ভুলে গেলেন অঘোরবাবু, আর আপনি তার চেয়েও বেশি পরিমাণে ওই ড্রাগ প্রতিদিন নেন। মিথ্যে কথা! লাফিয়ে উঠলেন মাধবী। স্যাম্পল প্যাকেট ভরা একটা ছোট্ট চৌকো মতন বাক্স বের করে বিক্রম বলল, আমি যে সত্যি তার প্রমাণ এটা। এই বাক্সর গায়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ও বাক্সের ভেতরে এলএসডি বোতলের গায়ে আপনার যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এক ডোজ এলএসডির দাম 500 থেকে 5000 টাকা। আপনার যা আয় তাতে তো এই ড্রাগের নেশা করা আপনার পক্ষে সম্ভব না। আয়ের উৎসটা কি আপনার? চুপ করে বসে গেলেন মাধবী। তাঁর চিৎকার বন্ধ। মাধবীকে চুপ করে তা দেখে
বিক্রম বলল। ট্রাক পাচার, মোটা কমিশন পেতেন আপনি। আর আপনার এই ছাত্রিকাম কলিগরা সবাই এই সিস্টেমের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, হয় পাচারকারী না হয় গ্রাহক। কিছু বলতে গিয়েও চুপ করে গেল কেকা। হেসে ফেলল বিক্রম, বলল, সব জানি, আর জানি বলেই কাল রাতে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বরাত জোরে বেঁচে গেছি, তবে চান্দ্রেই সামন্তর সেই সৌভাগ্য হয়নি। মুখ খুলতে যাওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়। আঁতকে উঠলেন ইন্সপেক্টর, চোখ দুটো বড় বড় করে বললেন, বলেন কি বিক্রমবাবু, আপনার উপর হামলা হয়েছে? তবে খুব উপকার করলেন আমার। এই ট্রাকের চক্রটা বহুদিন ধরেই আমাদের জ্বালাচ্ছিল। ধরতে না পারলে মুখ রক্ষাই দায় হয়ে যেত। একটু হেসে বিক্রম বলল, সবার মুখের দায়িত্বই তো এখন আমার। মুখ রক্ষার মুখোশ খোলা, এই দুটোই তো সত্যেন্বেষীর কাজ, আর এটা আমাকে ঠিকঠাক করতেই হবে। সে যাই হোক, চান্দ্রাই দেবীর মতো অনেকেই চান এই চক্র থেকে বেরিয়ে আসতে, আর সেখানেই তো মুশকিল। এই দুষ্ট চক্রে ঢোকা যায়, কিন্তু বেরোনো যায় না। গোপন কথা জানতে পারলেই নিশ্চিত মৃত্যু। কি কেকা দেবী, ঠিক বলছি তো? উঠে দাঁড়ালো কেকা বোস, উষ্মাজড়িত গলায় বলল, গোয়েন্দাগিরির মানেই যাকে দেখব তাকেই দোষী সাব্যস্ত করা নয়। আমার মনে হয় আপনি ভুল পথে হাঁটছেন। কেকার কথা মন দিয়ে শুনছিল বিক্রম। কথা শেষ হতেই শুরু করলো সে, আমি সবাইকে সন্দেহ করছি, এটাই আমার কাজ। তবে আপনাকে একটা জিনিস দেখাই ম্যাম। ব্যাগের ভেতর থেকে একটা ফাইল বের করলো বিক্রম, আর একটা স্যাম্পল ব্যাগে কিছু চুরির টুকরো। চুরির টুকরোগুলো সামনে ধরে বিক্রম বলল, এই সেই চুরির টুকরো যেগুলো শশীকান্ত বাবুর ঘর থেকে পাওয়া গেছে। সবুজাব চুরিগুলোকে চিনতে অসুবিধা হচ্ছে না তো ম্যাম? ঘুম হয়ে রইল কেকা। বিক্রম বলল, আমার দৃষ্টিশক্তি যদি খুব খারাপ না হয় তবে এই রকম চুড়ি আপনার হাতে দেখতে পাচ্ছি। কেন, সবুজ রঙের চুড়ি পরায় নিষেধ আছে নাকি? তা নেই, তবে চুড়ি বিক্রি হয় ডজনে, আর আপনার দুহাত মিলিয়ে মোট চুড়ি আছে 11টা। একটা হাতে একটা চুড়ি কম, আর সেই চুড়িটাই পাওয়া গেছে অকস্থলে। তার মানে খুনগুলো আমি করেছি? সেটা বলার সময় অবশ্য এখনো আসেনি। তবে আপনার বিরুদ্ধে আরো বেশ কিছু প্রমাণ আছে মিস বোস, যেগুলো প্রমাণ করে যে খুনের রাতে আপনি শশীকান্ত বাবুর ঘরে গিয়েছিলেন। যেমন খাটের ওপর আপনার লিপস্টিকের দাগ, অসাবধানে পড়ে গিয়েছিলেন সম্ভবত, তাই না? এছাড়াও আছে অজস্র ফিঙ্গারপ্রিন্ট। এবার ভেঙে পড়ল কেকা, বলল, হ্যাঁ আমি গিয়েছিলাম, সবাই শুয়ে পড়ার পর গিয়েছিলাম শশীকান্ত বাবুর কাছে। কিছু কথা বলার ছিল ওনাকে, আর সেজন্যই গিয়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি পৌঁছেই দেখি শশীকান্তবাবু দরজার সামনে চিত হয়ে পড়ে আছেন। বুকের কাছটায় বিঁধে রয়েছে একটা ছুরি। আমাকে ঘরে ঢুকতে দেখেই কে যেন দৌড়ে পালিয়ে গেল, খোলা জানলা দিয়ে বেরিয়ে গেল। লোকটাকে অনুসরণ করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম খাটের উপর। সম্ভবত তখনই চুরিটা ভেঙে গিয়েছে। কেকাকে বসতে বলে বিক্রম শুরু করলো আবার। এর পরের সন্দেহভাজন হলেন এই লজের পরিচারিকা বিজয়া মাসি। বিজয়া মাসি জেনে বা না জেনে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। আচ্ছা বিজয়া মাসি, এত লোক থাকতে হঠাৎ অঘোরবাবুর ওপর আপনার এত দরদ উঠল কেন? সে রাতে জলে কি মিশিয়েছিলেন? হাউ মাউ করে কেঁদে উঠল বিজয়া, বলল, আমি কিচ্ছুটা জানি না গো সাহেব। ওই জেসমিন না কি যেন নাম, ওই আমাকে জলের জগটা দিয়ে আসতে বলেছিল বুড়োটাকে। জেসমিনের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো বিজয়া। জেসমিন উঠে বলল, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার। আজ থেকে 5 বছর আগে অঘোরবাবুর ঘরেই উঠেছিলাম আমি আর মোহনাকে নৃশংসভাবে খুন হতে হয়। মরার আগে ও কিছু একটা লুকিয়ে রেখেছিল ওই ঘরেই। অঘোরবাবুকে অজ্ঞান করে জিনিসটা খোঁজার ইচ্ছা ছিল আমার। আর অঘোরবাবুকে অজ্ঞান করতে জলে মেশালেন LSD? কখনোই না, জগের জলে কেবল ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, LSD নয়। তবে তো তার একটাই মানে দাঁড়ায়, মাঝপথে জলের জাগটা পাল্টে ফেলা হয়েছে। কি মাসি, কিছু মনে পড়ছে? বিক্রমের কথায় ভাবনার অতলে তলিয়ে যায় বিজয়া। অনেক ভেবে বলে, হ্যাঁ, ওই বুড়ো বাবুর ঘরে যাওয়ার সময় চাঁদে দিদিমণি এসে বলল ওনার মানিব্যাগটা বাগানে পড়ে গেছে, ভয় যেতে পারছেন না। জগটা নামিয়ে রেখে গেলাম, কিন্তু ব্যাগ কিছুই পাইনি বাবু। আর সেই সুযোগেই
কিন্তু চান্দ্রেই যদি ষড়যন্ত্রে জড়িত হয় তাহলে নিচে মূল্য কেন? ইন্সপেক্টরের সহজ প্রশ্ন। বিক্রম হেসে বলল, ওই যে বললাম, মুখ খুলতে চেয়েছিলেন তিনি। সে যাই হোক, চান্দ্রেই দেবী ড্রাগ মেশানো জল খেয়ে নেশার ঘোরে বিছানা থেকে আর উঠতেই পারলেন না অঘোরবাবু। আর এতেই পণ্ড হয়ে বসলো আততায়ী পরিকল্পনা। সে চেয়েছিল অঘোরবাবুকে শশীকান্তবাবুর লাশের কাছে এনে ছুরিখানা ধরিয়ে দিয়ে প্ল্যানটাকে ফুল প্রুফ করার। কিন্তু অঘোরবাবুকে ঘুমোতে দেখেই শশীকান্তবাবুর রক্ত এনে অঘোরবাবুর জামায় ছিটিয়ে কাজ সারল সে। কিন্তু অঘোরবাবুর ঘর তো ওই ভেতরতে বন্ধ ছিল। খুনি তো পিছন দরজার লোক। সে সচরাচর জানলা দিয়েই যাতায়াত করে। লজের গরাদবিহীন জানলাগুলো তাকে এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করে। আর এই পথেই তো সে এসে আমার ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে। নেহাত আমার কপাল ভালো, তাই জমদুয়ার থেকে ফিরে আসতে পেরেছি। সে তো বুঝলাম মিস্টার মুখার্জি, কিন্তু আপনার গাল গল্পের ভেতরে খুনি কই? বললেন মাধবী। বিক্রম বলল, মধ্যরাতের সেই ঘাতক তো আমাদের সঙ্গেই আছে মিস রায়। কি মনোজ? আর কিছু বলার আগেই লাফিয়ে উঠল মনোজ। তারপর দৌড় দিল দরজার দিকে। ইন্সপেক্টর পাকরাশি রিভলভার বের করে ট্রিগারে চাপ দিলেন, কিন্তু সেই মুহূর্তে লাফিয়ে পড়ল বিক্রম। ইন্সপেক্টরের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো বাগানের বাতিস্তম্ভে লাগানো বাতির ওপর। টুকরো টুকরো হয়ে গেল সেটা। পিস্তলটা ছিনিয়ে নিয়ে বিক্রম বলল, অত তাড়াহুড়োর কি আছে পাকরাশি? বাইরে তো পাহারা আছে। তাছাড়া ওকে মেরে ফেলে তো কেসটাই শেষ। প্রহরারত কনস্টেবলরা ধরে নিয়ে এলো মনোজকে। একটু জেরা করতেই সব স্বীকার করল মনোজ। শশীকান্ত আর চান্দ্রী দেবীকে ওই খুন করেছে। অঘোরবাবুর জামাতে রক্ত মাখানো বা বিক্রমকে পয়জন ডার্ট দিয়ে হত্যা করার চেষ্টা সবই মনোজের কাজ। তাহলে তো কেস ক্লোজ। আমি মনোজকে নিয়ে যাচ্ছি। উঠে পড়লেন ইন্সপেক্টর। বাধা দিয়ে বিক্রম বলল, আরে ভাই, এত তাড়া কিসের? কেস তো এখনো ক্লোজডই হয়নি। যে ড্রাগ মাফিয়াদের জন্য 4-4টে খুন হলো, সেই ড্রাগ চক্রের মাথাকে ধরতে হবে না? সবাই তো ধরা পড়ে গেছে, আর এদের জেরা করে মাথাটাকে বের করার দায়িত্ব আমার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিক্রম। জেরা টেরার দরকার নেই। আসল মাথাটাকে আমি খুঁজে বের করেছি। কে সে? ইন্সপেক্টর পাকরাশির দিকে আঙুল উঠিয়ে বিক্রম বলল, ইনি হলেন আপনাদের বস, ইন্সপেক্টর অমিয় পাকরাশি, ওরফে কালো হাত। এর সপক্ষে সমস্ত প্রমাণ আমি জোগাড় করেছি। মোবাইলে কল রেকর্ড, লোকেশন সবই আমার দাবিকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। এমনকি ডিলিংয়ে ব্যবহৃত টোকেনের ওপরেও পাকরাশির ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। বড় কাঁচা কাজ করে ফেলেছিলেন আপনাদের বস। কই এসডিপিও সাহেব, ভেতরে আসুন। এসডিপিও জগমোহন মেহতা ভেতরে এলেন। এতক্ষণ বাইরেই অপেক্ষা করছিলেন তিনি, হাতে ওয়ারেন্ট। আজ সকালেই সমস্ত তথ্য প্রমাণ মেল করে দিয়েছিল বিক্রম। সব অকাঠ্য প্রমাণ। ইন্সপেক্টর পাকরাশি সহ বাকি অভিযুক্তদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। যাত্রাপথের দিকে তাকিয়ে হাত জোর করে কপালে ঠেকিয়ে অঘোরবাবু বললেন, দুর্গা দুর্গা, ওহ, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। চলো বিক্রম। কোথায় অঘোরবাবু? ঘটকানন্দের কাছে? হ্যাঁ, এই ব্যাটাকে ধরতে হবে। ওর যজ্ঞের জন্যই এতগুলো কোণে আমার হাত ছাড়া হয়ে গেল। অঘোরবাবু বেজার মুখে বললেন। হো হো করে হেসে উঠল বিক্রম। শুনছিলেন সুব্রত মজুমদারের লেখা মধ্যরাতের ঘাতক। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, মৃন্ময়, জয়, সুদীপ্ত, সুলক্ষণা, আয়ুষী, মৌসুমী, ঋতুজা ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।